প্রিয় দর্শক, বাংলাদেশে হঠাৎ করেই আবার সেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং একটা ভেস্টেড ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল এবং এর সাথে আমাদের প্রতিবেশী ভারত জড়িত ছিল। এই নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। আমার দেশ একটি বিশাল রিপোর্ট করেছে এবং সেখানে একটি নাম বেশ বারবার আলোচনায় এসেছে, কর্নেল শামস। এই কর্নেল শামস, যিনি পরবর্তীতে সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে রিটায়ার করেছিলেন। আমি অনেক কষ্ট করে অনেক খুঁজে তাকে পেয়েছি। তিনি সাধারণত মিডিয়ায় কথা বলেন না এবং আড়ালে থেকে কাজ করতেই পছন্দ করেন, কিন্তু আমার মনে হয়েছে যে এককভাবে যেভাবে কর্নেল শামসের উপরে দায় চাপিয়ে বিডিআর হত্যাকাণ্ডের পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমাদের উচিত সেই সময়ের কর্নেল শামসের সাথে কথা বলে প্রকৃত সত্যটা জানার চেষ্টা করা। আপনাকে আমাদের অনুষ্ঠান রূপান্তরের সত্যে স্বাগত, কর্নেল শামস, ব্রিগেডিয়ার জেনারেল। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জাতির কাছে স্পেশালি রমাদানুল মোবারক, প্রথম রোজা। আজকের দিনে সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। জি, ধন্যবাদ। আমরা যেহেতু আমাদের সময় খুব কম, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যে প্রথমেই আপনার কাছে আমি একটু শুনবো যে 25শে ফেব্রুয়ারি কি ঘটেছিল। যে আমরা যতটুকু জানি যে একজন সিপাহী মঈন, তিনি বোধহয় সেই সময়ের মহাপরিচালক জেনারেল শাকিলের মাথায় আর্মস ঠেকিয়েছিলেন। সেই জায়গা থেকে যদি একটু বলেন, তারপরে আমরা প্রশ্নগুলো করব। আসলে এত ব্যাপক একটা বিষয়, এখানে যদি আমি ডিটেল আলাপ করতে চাই তাহলে অনেক সময় লাগবে। আপনি তো আমাদের সময় দিতে চাচ্ছেন না, সুতরাং আমি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে করছি। আর এই বিষয়ে ডিটেলস জানার জন্য আমার একটা বই বেরোচ্ছে, যেখানে আপনি ডিটেলস জানতে পারবেন, দ্য ট্রুথ অ্যান্ড জাস্টিস। বাংলাদেশের কিছু পাবলিশার্স এটা বাংলা কপি করতে চাচ্ছে, আমি দেখি ওটা কি করতে পারি। যাই হোক, এটা ছিল 25শে ফেব্রুয়ারি 2009 সাল, সকাল আনুমানিক 9টা 20-এর দিকে, যখন দরবার শুরু হয়ে যায় জেনারেল শাকিল ডিজি বিডিআর, উনি যখন বলছিলেন সৈনিকদেরকে ডাল ভাত কর্মসূচির উপর উনি ব্যাখ্যা করছিলেন, তখন 9টা 20-22-এর দিকে একজন সৈনিক 13 রাইফেল ব্যাটালিয়নের সিপাহী মঈন তার বাম পাশ থেকে দৌড়ে এসে জেনারেল শাকিলের মাথার বাম পাশে এই জায়গাতে তার রাইফেল ধরে। আমরা তখন অফিসারদের যারা বসা ছিলাম, স্পেশালি আমি, এডিসি ক্যাপ্টেন মাজহার, কর্নেল আনিস, কর্নেল এলাহি সহ আমরা দৌড়ে স্টেজ উঠে যাই এবং আমি সেই অফিসার যাকে বলা হয়েছে একজন অফিসার তাকে নিরস্ত্র করে, আমি তার সামনে যে ঝাঁপিয়ে পড়ি এবং তাকে নিরস্ত্র করি। সে মুহূর্তে ওই সৈনিকটার অস্ত্র পড়ে যায়, সেই সৈনিকটাও নিচে পড়ে যায় এবং আমরা যখন রাইফেলটা পরীক্ষা করে, কর্নেল আনিস স্যার, উনি ডাইরেক্টর অফিস ছিলেন, আসলে ওই রাইফেলে কোনো রাইফেল পিন ছিল না। কারণ ওই রাইফেলটা হয়তো আগের দিন 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসা উপলক্ষে বিডিআর সপ্তাহ যে শুরু হয় এবং যে প্যারেড হয়, সেই প্যারেডে ব্যবহার করা রাইফেল ছিল, যে কারণে সমস্ত রাইফেলে ফায়ারিং পিন খোলা ছিল। তো আলটিমেটলি যদি সেই মুহূর্তে ফায়ারিং পিন থাকতো এবং সৈনিক মঈন যদি গুলি করতে পারত, তাহলে এই পুরো ইতিহাসটাই হয়তো অন্যভাবে সেদিন ব্যবহৃত হতো। যাই হোক, তো তারপরে চরম আমরা আলাপগুলো করব। শুরুটা আপনি করলেন, পত্রিকায় বলা হয়েছে যে সেই সময় কি জেনারেল শাকিল বলেছিল যে শামস, এটা তোমার ব্যাটালিয়নের আর্মস, এরকম কিছু কি আপনি জানেন? এটা মিথ্যা কথা। আসলে এই প্রশ্নটা নতুন না, এই প্রশ্নটা আগেও আমাকে করা হয়েছে, যখন সেনাবাহিনী তদন্ত আদালত করা হয়, জাতীয় তদন্ত আদালত করা হয়, এটা নতুন কিছু না। তাদের এ ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে অফিসারকে বলা হচ্ছে সে অফিসার শাহাদত বরণ করেছে, আসলে একজন মৃত অফিসারের ব্যক্তির নামে। এটা জাস্ট একটা কনস্পাইরেসি থিওরি। আসলে জেনারেল শাকিলের সাথে অত কাছে, জেনারেল শাকিলের কাছে আমি, কর্নেল আনিস, ডিডিজি ছাড়া সে মধ্যে খুব কম অফিসারই ছিল। এবং আমরা যখন স্যারকে বলেছিলাম যে স্যার দরবার মুলতবি করেন, দরবার মুলতবি করে, কারণ ওই অবস্থাতে সৈনিকরা সব বেরিয়ে গেছে, চতুর্দিকে গোলাগুলি হচ্ছে, সেই অবস্থাতে যদি দরবার মুলতবি করতো আমাদের পক্ষ থেকে, আমরা স্যারকে সেই হিসাবে আমরা অ্যাডভাইস করেছিলাম, ডিডিজি জেনারেল বাড়ি, ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি সহ।
স্যার কিন্তু তখন উনি সেই সময় ভাবে স্টপ করেননি। স্যার তখন স্ট্রংলি বললেন, তোমরা দরবার হবে, তোমরা সৈনিকদেরকে ভেতরে নিয়ে আসো। এটা জেনারেল লাইক কমান্ড। আমরা তখন সেই মুহূর্তে বাইরে যাই, অনেকেই, সবাই না, বাট আমি তাদের মধ্যে একজন যারা বাইরে গিয়েছিলাম। সো আমরা বাইরে যাওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম সৈনিকদেরকে ফেরত আনার জন্য। সেটা একটা ভয়াবহ অভিজ্ঞতা। এটা বাইরে থেকে বসে এসি রুমের মধ্যে বসে ইউটিউবের আলোচনায় এই সিপাহী বিদ্রোহ, এটা আপনি কল্পনা করতে পারবেন না। ভয়াবহ অবস্থা। খুব দ্রুততর সময়ের মধ্যে সৈনিকরা অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসে, চতুর্দিকে ফায়ার হতে থাকে। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করছিলাম জেনারেল শাকিলের আদেশ পালন করার জন্য। কিছু কিছু অফিসার চেষ্টা করছিলাম তাদেরকে আমরা ভেতরে নিয়ে আসার জন্য। সৈনিকরা, আমার মনে হয়েছিল বেশ কিছু সৈনিক তারা ভেতরে ফিরতে চাচ্ছে। সেই মুহূর্তে 13 এবং 36 রাইফেল ব্যাটালিয়নের কয়েকজন ড্যান্স নায়কেরা আসে। এরা এসে তারা বলে গালি দিয়ে যে ওরাও তো আর্মি অফিসার, ওনারা যদি উপকার করতে এতদিন তো করতে পারে, সব অফিসারই সমান, চল আমরা 13 এবং 36 ব্যাটালিয়নে যারা আছিস তারা সৈনিক লাইনে চল, আমরা সৈনিক লাইনে যে সিদ্ধান্ত নিব। এবং তাদের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এটা সত্যিই অকল্পনীয়, যেটা আমরা কল্পনা করিনি। অল্প সময়ের মধ্যে তারা ওখান থেকে একটা বড় অংশ চলে যায়। এর মধ্যে ওখানে কর্নেল এনায়েত স্যার আসছেন, এখনো বেঁচে আছেন। কর্নেল স্যারের নাম ভুলে গেলাম, সিগন্যালসে ছিলেন, ঠিক আছে, তাসলিম স্যার আমি দেখেছি, আমার পাশে ছিলেন। বেশ কিছু জেসিও, কারণ আমি ওখানে মাত্র 24 দিন ছিলাম, 24 দিনে সবাইকে জানা সম্ভব না। অধিকাংশের সময় আসলে প্যারেড গ্রাউন্ডের মধ্যে থাকতে হতো, বিকজ প্যারেড করার দায়িত্ব ছিল প্রথমত জেনারেল শাকিল আমাকে বিডিআরে নিয়ে এসেছিলেন প্যারেডের জন্য। আমি আর্মার্ড অফিসার হিসেবে প্যারেডে ভালো ছিলাম, স্যার নিজেও দেখাচ্ছিলেন, স্যার যখন মেজর ছিল আমি লেফটেন্যান্ট ছিলাম, সেই হিসাবেই উনি আসলে চেয়েছিলেন আমাকে প্যারেড করানোর জন্য। অল্টারনেটিভ প্যারেড কমান্ডার হিসেবে পরে থাকি যখন কর্নেল মুজিব স্যার প্যারেড করতে আগ্রহী হন। এবং প্যারেড করানোর জন্যই আমি সুবেদার মুজিব এবং সুবেদার মাকসুদকে জেনারেল শাকিলের নির্দেশ অনুযায়ী আমি তাদেরকে নিয়ে এসেছিলাম। এটা তারা এখনো বেঁচে আছে, এটাও সেখানে প্রমাণ হতে পারে। সৈনিকদের মধ্যে এত বিক্ষিপ্ত এবং এত ভয়ঙ্কর হতে পারে, যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিশ্চয়ই টেলিভিশনের কিছু কিছু ফুটেজ আপনারা দেখেছেন। সে মুহূর্তে সৈনিকরা চলে যেতে থাকে, চতুর্দিক থেকে বাস ফায়ার আসতে থাকে, 5 নম্বর গেট থেকে বাস ফায়ার করতে করতে মাইকিং করা হয়, সৈনিকরা অফিসারদের থেকে সরে যাও। তখন আমার সামনে হাতে গোনা হয়তো 50-60 জন বা 100 জন সৈনিক ছিল মাত্র। এগুলো আমি কি ভুল বলছি নাকি মিথ্যা বলছি সেটা প্রমাণ করার জন্য অনেক জেসিও যারা এটার পক্ষে সাক্ষ্য দিয়েছে, যে ব্রিগেডিয়ার জেনারেল শামস, মানে কর্নেল শামস, চেষ্টা করছিল আমাদেরকে দরবারে ফেরত নিয়ে যাওয়ার জন্য এবং যে অবস্থা হচ্ছিল সেটাকে কাম ডাউন করার জন্য। তার মধ্যে অনেকের যে জবানবন্দি সেটা লিপিবদ্ধ হচ্ছে, আমার কাছেও আছে। সুতরাং আমরা জানি যে ওখানে কি হয়েছে। হ্যাঁ, একটু আমি ইন্টারাপ্ট করি যে আপনার তো, আমি যতদূর জানি যে 25শে ফেব্রুয়ারি আগেই আপনার এসএসএফ এ বোধহয় ট্রান্সফার হয়ে গিয়েছিল, কিন্তু আপনি কেন 25 তারিখ পর্যন্ত ছিলেন? এবং এটা বলা হচ্ছে যে আপনি এই ঘটনার জন্যই 25 তারিখ আপনাকে রেখে দেওয়া হয়েছিল, এরকম একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। 1 ফেব্রুয়ারি আমি জয়েন করি পিলখানাতে। আর একজন লেফটেন্যান্ট কর্নেলের পক্ষে ইচ্ছা করে কিছু করা সম্ভব না, এটা আপনি ভালো করে জানেন। আপনি একজন অসাধারণ কলেজের ছাত্র, আমি একজন সাধারণ কলেজের ছাত্র। অসাধারণ কলেজের ছেলে হিসেবে আপনি খুব ভালো করে জানেন আর্মির অধিকাংশ কমান্ড সিস্টেমটা, বিকজ আপনি ক্লাস 7 থেকে শিখেছেন, আমি শিখেছি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে। একজন লেফটেন্যান্ট কর্নেল কি কোনো সিদ্ধান্ত তার মতো নিতে পারে? এটা কি ইউনিভার্সিটি যেখানে আন্দোলন করা যাবে? 5 ফেব্রুয়ারি এসএসএফ আমার পোস্টিং হয়ে যায়। এসএসএফ এ তো একদিনে হয় না, অনেক আগে থেকে ক্লিয়ারেন্স হচ্ছিল। তারপরেও যেহেতু জেনারেল শাকিল স্যার চাচ্ছিলেন, আমি তখন বিডিআর জয়েন করলাম। এরপরে একসময় স্যার রাজি হলেন ছেড়ে দেওয়ার জন্য, কারণ এসএসএফ এ তখন খুব জরুরি জেনারেল আবেদিন স্যার ছিলেন ডিজি। আসলে উনি আমাকে পছন্দ করতেন। আমি ঘাটাইলে যখন CO-12 আনসার ছিলাম, স্যার তখন ওখানে ছিলেন আমার কর্নেল স্টাফ। তখন থেকে উনি আমাকে পছন্দ করতেন। কেন করতেন এটা হচ্ছে তার বিষয়, এবং সেই হিসাবেই উনি আমাকে আসলে এসএসএফ নিয়ে আসেন বা এসএসএফ আসতে সাহায্য করেন। আমি নিজেও যেতে রাজি হয়েছিলাম এবং যার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে 10 তারিখ আমার রিভার্স অর্ডার জারি হয়। আমার সবকিছু কমপ্লিট ছিল। 11 তারিখ বা 12 তারিখের কনফারেন্সে
নিশ্চয়ই অনেক অফিসার এখন বেঁচে আছেন, তার সাক্ষী দিবেন। প্যারেড গ্রাউন্ডে আমরা ছিলাম, বিকজ তখন আমি প্যারেড করাতে হতো, প্র্যাকটিস করতে হতো। লেফটেন্যান্ট কর্নেল লুৎফর, 12 BM লং কোর্স, আমরা দুজন অল্টারনেটিভ প্যারেড কমান্ডার ছিলাম। এগুলো সব দেখবেন ডকুমেন্টারি। আসলে মূল প্যারেড করার দায়িত্ব জেনারেল শাকিল আমাকে দিয়েছিলেন, সেই জন্যই আসলে আমাকে ছোট অর্ডিনারি থেকে বদলি করা হয়েছিল। জেনারেল আবেদিনের সাথে জেনারেল শাকিলের ছিল একটা পর্যায়ে যে আমাকে প্যারেড হবে 24 তারিখে, তারপরে 25 তারিখে সকালে দরবার, বিকেলে পাগলা জিমখানার দায়িত্ব ছিল আমার। ওই পাগলা জিমখানা করার পরে তারপর আমার ফেরত যাওয়ার কথা ছিল। তারপরেও জেনারেল শাকিল কোন একটা পর্যায়ে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলেন জেনারেল আবেদিনের রিকোয়েস্টে। প্যারেড গ্রাউন্ডে কোন একটা কনফারেন্সের সময় করেন মুজিব স্যার, আমার সেক্টর কমান্ডার, উনি এক সময় বললেন যে শামসের অসংখ্য দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে মেজর 10টা দায়িত্বের মধ্যে 7টা দায়িত্ব ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের, মানে আমার। সুতরাং মুজিব স্যার সবাই সামনে বললেন, এখনো অনেক অফিসার বেঁচে আছে, নিশ্চয়ই তারা সাক্ষী দিবেন যে শামস যদি চলে যায় তাহলে আমি প্যারেড করাতে পারবো না, আমি আসলে বিডিআর এই সপ্তাহ উদযাপন করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। উনি তারাই বললেন। আপনি জানেন জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব কোর্সমেট। তখন জেনারেল শাকিল কর্নেল এলাহি স্যারকে বললেন, তুমি MS ব্রাঞ্চে বলে দাও যে শামস প্যারেডের পরে 25 তারিখে বিকালে চলে যাবে। তার মানে প্যারেডের পারফরমেন্সের কারণেই আপনাকে রেখে দেওয়া হয়েছে। আরো অভিযোগ আছে যে আপনি 44 ব্যাটালিয়নের সাথে জড়িত এবং আপনার আন্ডারেই পুরো কেন্দ্রীয় অস্ত্রাগার ছিল যেখান থেকে বিডিআর আর্মস নিয়ে বিদ্রোহে অংশগ্রহণ করেছে। এইটা আমি যতদূর জানি যে এই তথ্যটা সত্যি না। 44 রাইফেল ব্যাটালিয়ন আমি সিও ছিলাম। আমি পহেলা ফেব্রুয়ারিতে জয়েন করি। আমি ব্যাটালিয়নের সেন্ট্রাল অস্ত্রাগারের দায়িত্ব আমার ছিল না। এটা ডকুমেন্টারি। শুধুমাত্র গুজব ছড়ালে তো হবে না। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য, অসন্তোষ সৃষ্টি করার জন্য এগুলো বললে তো হবে না। সেনাবাহিনী একটা অর্গানাইজেশন, একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন, যেখানে প্রতিটি জিনিসের ডকুমেন্ট আছে। সুতরাং এই ডকুমেন্টগুলো পর্যন্ত দেখার কোনো প্রয়োজনীয়তা আপনারা মনে করেন না। সেদিন সেন্ট্রাল অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম, প্রবাবলি উনি আল্লাহর রহমতে বেঁচে আছেন, নিরাপদে আছেন এবং সেনা কল্যাণ সংস্থায় চাকরি করেন। ওনাকে তো জিজ্ঞাসা করতে পারেন সেদিন কি অবস্থা হয়েছিল। কোন সেনাবাহিনীর কোন অফিসার এর সাথে জড়িত থাকতে পারে না। বিডিআর আমরা যে সমস্ত অফিসার ছিলাম, আমরা ছিলাম ভাতৃপ্রতিম। আমরা একজনের পাশে একজন দাঁড়াতাম। আমাদের চেয়ে বেশি কষ্ট কার হতে পারে? সেদিন আমাদের চেয়ে বেশি কষ্ট এখন যারা কুমিরের কান্না করছে তারা সেদিন কোথায় ছিল? সুতরাং রিয়াজুল করিম কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ওই চাবি ছিনিয়ে নিয়ে অস্ত্রাগার লুট করেছিল সেটা সে ভালো বলতে পারবে। সুতরাং আমার যে ব্লেম দেওয়া হচ্ছে যে অস্ত্রাগার দায়িত্ব, মিথ্যা কথা, এটা পুরোপুরি মিথ্যা কথা। হ্যাঁ, আমরা এরকম বেশ কিছু মিথ্যাই দেখছি এবং আরো বলা হচ্ছে যে আপনি এই সিপাহী বিদ্রোহে বিডিআরদের মোটিভেট করেছেন, লিফলেট তারা একটা বিলি করেছিল সেটা ড্রাফট করেছেন, এগুলো বলা হচ্ছে এই রিপোর্টেও, এই পত্রিকার রিপোর্টেও বলা হয়েছে। আসলে লিফলেটের বিষয়টা একটু বলি, ভালো বলেছেন। লিফলেটটা ছিল ওদের দাবি দেওয়া সংক্রান্ত। প্রথমত আমরা সারাটা দিন ব্যস্ত থাকতাম। আমি বললাম তো 10টার মধ্যে 7টা মেজর আইটেমের দায়িত্ব ছিল আমার। প্যারেড গ্রাউন্ডে থাকতে হতো 11:30 12টা পর্যন্ত, নিজে প্যারেড করাতে হতো, প্যারেড কোঅর্ডিনেট করতে হতো, এর মাঝখানে বিভিন্ন জায়গাতে কনফারেন্স অ্যাটেন্ড করতে হতো। 12:30টার দিকে আবার আমাদেরকে অফিসে যেতে হতো, 2-3 ঘন্টা পরে আবার 3টা প্যারেড গ্রাউন্ডে ফেরত আসতে হতো, রাত্রে অফিস করতাম। এখন এই সমস্ত এগুলো বিষয় ছিল ইন্টেলিজেন্সের বিষয়, কে করেছে সমস্ত বিষয় ইন্টেলিজেন্স। তারপর আপনি বললেন লিফলেটের ড্রাফটের বিষয়, এটা প্রমাণিত সত্য, ডকুমেন্ট আছে কারা করেছে, সে ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনি চাইলে আমি দিতে পারি। এবং এটা পরীক্ষিত যে কারা এটা করেছে। 4টা মাত্র লিফলেট পাওয়া গেছিল, যে 4টা লিফলেট কোথাও কেউ দেখে নাই। 4টা লিফলেটে আরিসুর সৈনিকরা পেয়েছিল। আমাদেরকে আই থিঙ্ক 21 তারিখ দুপুর 1:30টার দিকে আমি জাস্ট বিডিআর সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে একটা কনফারেন্স করলাম। 25 তারিখে বিকালে পাগলা জিমখানা ছিল, সেই পাগলা জিমখানাতে ডিডিজি কর্নেল আনিস, আমি সহ ওখানে সিনিয়র কিছু এক্স অফিসারদের আসার কথা ছিল। আমাকে জেনারেল শাকিল স্যার বলেছিলেন বিডিআর এর এক্স ডিজিদের মধ্যেও কেউ কেউ সেখানে আসার কথা ছিল। সেই যে ইনভাইটেশন কার্ড, এই ইনভাইটেশন কার্ডের একটা লিস্ট নিয়ে আমাদের মিটিং ছিল।
ও মিটিং করে এসে যখন আমি আমার অফিসে এসে নামাজ পড়ব, তখন সেক্টর হেডকোয়ার্টার G2 মেজর হাসান আমাকে ফোন করে বলে, স্যার আপনাকে এই মুহূর্তে সেক্টর কমান্ডার কর্নেল মুজিব স্যার আসতে বলেছেন। আমি নামাজ পড়ে চলে আসলাম, কারণ অনেক তখন দায়িত্ব, সবাই দৌড়ের মধ্যে আছি, জাস্ট দৌড়ের মধ্যে। সেনাবাহিনীতে আমরা ফিল্ড ইন্সপেকশন, ফিটনেস ফর ওয়ার ইন্সপেকশন করি বা ফিল্ড ইন্সপেকশন, হোয়াট এভার ইট ইস, অ্যাটলিস্ট 10 থেকে 12 জন অফিসার থাকে। তার চেয়ে অনেক বড় দায়িত্ব আমরা তখন পালন করছিলাম বিডিআর সপ্তাহ উপলক্ষে। 4 জন অফিসার, তার মধ্যে একজন ডাল ভাতের জন্য ব্যস্ত ছিল, ওর নাম ছিল সম্ভবত মেজর ফিরোজ, ও পরে হয়তো লেফটেন্যান্ট কর্নেল হয়। সেক্টর হেডকোয়ার্টার সাথে আমি তার সার্ভিস পাইনি, বেঁচে আছে সে অফিসার, জিজ্ঞাসা করে দেখেন। বাকি 2 জন অফিসার মেজর মাহবুব এবং মেজর শফিকও টাস্ক করতে সেক্টর হেডকোয়ার্টার। মেজর মাহবুব ছেলেটা কন্টিনিউয়াসলি কাজ করে যেত। সুতরাং এই দৌড়ানোর মধ্যে আমরা ভেবেছিলাম হয়তো যেহেতু আমার উপরে একটু প্রেশারটা বেশি হয়ে গেছে, হয়তো সেক্টর কমান্ডার হয়তো এটাকে রিশাফেল করবেন। তো সেই হিসাবে আমি গেলাম। যাওয়ার পরে সেক্টর কমান্ডার, আমরা 4 জন ব্যাটালিয়ন কমান্ডার বসলাম। সাথে মেজর সানিয়া স্যার ছিলেন, অত্যন্ত ভালো একজন মানুষ। উনি সেক্টর বিডিআর এর যে ইন্টেলিজেন্স ইউনিট যেটা থাকে RSU, এটা সেকেন্ড ইন কমান্ড ছিলেন। বেসিক্যালি উনি এই RSU চালাইতেন, বিকজ কর্নেল আমিন স্যার যে ছিলেন সিও, ওনার আসলে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল, ওনার রিভার্সনটা হয়ে গেছিল, সব ফেরত যাওয়ার ছিলেন আর্মিতে। সব মেজর সানিয়া স্যারই সব করতেন। ওখানে আমরা যখন সবাই বসলাম, আমি কর্নেল এনায়েত, কর্নেল বদরুল, ঠিক আছে, কর্নেল লুৎফর স্যার, আমি এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিব স্যার তখন আমাদেরকে বললেন, একটা ওনার ড্রয়ার থেকে একটা লিফলেট বের করলেন। উনি বের করে বললেন যে কালকে রাত্রে কিছু লিফলেটিং হয়েছে, এই ব্যাপার, এটা RSU পেয়েছে। এখন মেজর শাহনেওয়াজ নিয়ে এসছে আমার কাছে, 4টা লিফলেট পেয়েছে। তখন শাহনেওয়াজ স্যার বললেন 4টা পেয়েছে, সে সেন্টার হেডকোয়ার্টার কিছু দিয়েছে, বিডিআর সেন্টার হেডকোয়ার্টার কিছু দিয়েছে, একটা কর্নেল মুজিব স্যারকে নিয়ে এসছেন, এটা আমাদেরকে অ্যাপ্রাইজ করার জন্য। তো উনি তখন ওগুলা আমাদেরকে পড়লেন, কি কি লেখাগুলো ছিল, অধিকাংশ তাদের ডিমান্ড এগুলো সহ, এটা সবাই জানে কম বেশি। এবং তখন স্যার বললেন যে আসলে আমাদের সাজেশন চাইলেন এই মুহূর্তে কি করা যায়। তখন আমরা স্যারকে বললাম যে স্যার যদি এটা সিরিয়াসলি নেন, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছিল সেটা যে আমরা ইউনিট লেভেলে ছোটখাটো একটা দরবার করে অল্প সময়ের জন্য, যে এই দরবার করে শনিদেরকে আমরা এটা ক্লিয়ার করি যে এগুলা ভুল। তখন ওখানে কিছু প্রশ্ন আসলো, প্রশ্ন উত্তর, মানে ডিসকাশন যেটা হয়, ডিবেট আসলো। এক হচ্ছে যে আমরা ওটা কিন্তু 21 তারিখ, যদি তার মানে 22 তারিখে আমরা দরবার করতে পারি। 22 তারিখে ছিল রিহার্সাল, প্যারেড রিহার্সাল। 24 তারিখে প্রাইম মিনিস্টার যাবেন, ঠিক আছে, 25 তারিখে বাকি প্রোগ্রাম করে। সো বিডিআর সপ্তাহ 24 তারিখে শুরু। এর আগে যদি আমরা দরবার করি তাহলে প্রবলেম হতে পারে। তারপরেও আমরা চাইলাম দরবার করার জন্য। সেক্টর কমান্ডার স্যার তখন ডিজির সাথে কথা বললেন, ফোনে কথা বলার পরে আমাদেরকে জানালেন যে জেনারেল শাকিল নিজেই যে দরবার হবে 25 তারিখে, ওই দরবারে ডাল ভাত কর্মসূচি সম্পর্কে যে সমস্ত অপপ্রচার চালানো হয়েছে এবং যে সমস্ত ডিমান্ড সম্পর্কে যেগুলো সৈনিকরা যে দাবি দেওয়া করছে, সেগুলো উনি নিজেই ক্লিয়ার করবেন। তারপরে আমাদেরকে সেক্টর কমান্ডার কর্নেল মুজিব স্যার বললেন, তোমরা তোমাদের কাজ করো, এগুলা সেন্ট্রাল হেডকোয়ার্টার বিষয়, ইন্টেলিজেন্সের বিষয়, তারা এগুলো দেখছে। সুতরাং এটাই হচ্ছে লিফলেট সম্পর্কিত ঘটনা। কারা লিফলেট করেছে, কোথায় টাইপ হয়েছে, এগুলো তো যতগুলো তদন্ত আদালত হয়েছে, অনেকগুলো তদন্ত আদালত হয়েছে না, সব তদন্ত আদালত এর সম্পর্কে জানে। সুতরাং এখন যেটা হচ্ছে, এই জিনিসপত্রগুলো তখনও হয়েছিল, তখন সেম কোশ্চেন গুলো এসেছিল, নতুন না। একটা ষড়যন্ত্র তত্ত্বকে বা কনস্পাইরেসি থিওরি যেটা বলে, সেই কনস্পাইরেসি থিওরিকে এরা জাস্টিফাই করার চেষ্টা করছে। মানে এইটা, এই যে লিফলেট লেখা, মোটিভেট করা, এগুলো অ্যাবসলিউটলি বেসলেস এবং এর মধ্যে আপনার কোনো ইনভলভমেন্টই ছিল না। এটা কি প্রশ্ন ওঠে? আমি কেন, আমি আপনার মুখ দিয়ে উত্তরটা আমার দর্শকদের জন্য নিচ্ছি, যাতে দর্শকরা, কারণ আমি কিন্তু অলরেডি একটা এপিসোড করেছি এবং আমি অনেকের সাথে কথা বলেছি। আপনি যা বলছেন এরকম ইনফরমেশন আমি পেয়েছি। একটা ইন্টারেস্টিং বিষয় যে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হয়েছে এবং সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
তো আমার কাছেও প্রশ্ন জাগে যে তিনি নিজে তদন্ত করেছেন, তদন্ত লিড করেছেন, আবার আজকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে তার ভাষ্যটা কি? তিনি তো নিজেকেই কন্ট্রাডিক্ট করাচ্ছেন আর কি, নিজেকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন যে তিনি তদন্ত করেছেন। মীমাংসিত বিষয়, এগুলা মীমাংসিত বিষয়ে নতুন করে জাস্ট একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, অস্থিরতা সৃষ্টি করার জন্য সেনা বাহিনীর অফিসারদের আবেগটাকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য এগুলো করা হচ্ছে। এবং আমাদের সেনা আপনি বলেন তো, আমি কেন এটা করব? কোন অফিসার কেন এটা করবে? কেন করতে যাবে এটা বলেন তো? কি লাভ আমাদের? ঠিক আছে, আমার ভাইয়ের রক্তের জন্য কি আমি এটা করতে পারি? এটা যারা কমপ্লিটলি স্যাডিস্ট মানসিকতার, মানসিকভাবে বিকৃত যারা, এটা কি এরা ছাড়া কেউ এর ধরনের কল্পনা করতে পারে? সুতরাং এটা কমপ্লিটলি মিথ্যা কথা। আমি এগুলোর জন্য মানহানি মামলা করতে চেয়েছিলাম, সে মানহানি মামলা নেওয়া হয়নি। আমি এগুলো পত্রিকাতে প্রতিবাদ পাঠিয়েছিলাম, এটা ছাপানো হয়নি। সুতরাং বাংলাদেশের বাক স্বাধীনতা এখন কোন পর্যায়ে আছে সেটা আমার বুঝতে বাকি নেই। আমার দেশে আপনি প্রতিবাদ পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়েছিলাম। আমি 22 তারিখে ছাপাইনি। আমি সাংবাদিকদের দিয়েও এটা আমি রিকোয়েস্ট করেছি, ছাপাইনি। এটা তো মানে দীর্ঘদিন একটা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যারা জড়িত ছিল তাদের তো এখানে শাস্তি হয়েছে, এবং সেনাপ্রধান সম্প্রতি, জেনারেল ওয়াকার কিন্তু সম্প্রতি বলেছে যে স্টপ, ফুল স্টপ। এটা নিয়ে এই যে ষড়যন্ত্র তত্ত্ব এইসব বলা হচ্ছে, এটা জেনারেল ওয়াকারও এটার বিরুদ্ধে কথা বলেছে, এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া এখানে মানে মাসের পর মাস, বছর, এবং অনেককে শাস্তি দেওয়া হয়েছে। তো আপনি কি মনে করেন না যে এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সত্যটা উদ্ঘাটিত হয়েছে? আসলে দেখেন, এক ধরনের বিচার, আসলে এরা যে কি ধরনের বিচার চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। এই ঘটনার জন্য পিলখানাতে বিডিআর এর সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে, মিলিটারির মাধ্যমে টোটাল 5টি হয়েছে। পিলখানাতে হয়েছে 5টা কোর্ট, তদন্ত আদালত, সিনিয়র অফিসারদের, কর্নেল লেভেলের অফিসাররা এটার দায়িত্বে ছিলেন। পিলখানার বাইরে হয়েছে 6টি, টোটাল কয়টা হলো? 11টি। জাতীয় পর্যায়ে একটা সিনিয়র সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে একটা হয়েছে, যেখানে হাসান নাসিরের মতো একটা মানুষ, সেনাকে একটা বিশেষ দলের কেন্দ্রীয় নেতা শুনি লোকজন বলে, এইরকম একটা বিকৃত মস্তিষ্কের মানুষ সেই কোর্ট অফ ইনকোয়ারিতে ছিলেন, সদস্য ছিলেন। আই এম সরি অ্যাবাউট ইট, বিকজ উনি যেভাবে করছেন এটা একটা অসুস্থ মানুষ ছাড়া এগুলো এইভাবে কেউ করতে পারে না, তাই বলতে বাধ্য হলাম। তারপরে সেনাবাহিনীতে একটা অনেক বড়সড় একটা কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, এবং এটার দায়িত্বে ছিলেন, প্রধান ছিলেন জেনারেল জাহাঙ্গীর স্যার, বর্তমান উপদেষ্টা। মেজর জেনারেল মতিন ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের, অসাধারণ কলেজের লোকজনগুলো। সেই সমস্ত জায়গাতে আমাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব এটা জানা। পিলখানা তো আমার সামনে, পুরা পিলখানাতে আমি দেখতে পারিনি, আমার চোখের সামনে যেটা ঘটেছে, আমি নিজ কানে যেটা শুনেছি, আমি যতটুকু করেছি আমি ঠিক ততটুকুই বলতে পারি, এবং সেটাতেই আমি বিশ্বাস করি। আরেকজন কে বললো আমি তাতে বিশ্বাস করি না, বিকজ আমি আমাদের সাইকি আমি বুঝি। ঠিক আছে, সো এরপরে আপনি কি তদন্ত করবেন? ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল জেনারেল, এর চেয়ার ওপেন কি তদন্ত হতে পারে? জেনারেল জাহাঙ্গীর, উনি কি আওয়ামী লীগের কেউ ছিলেন? হাসান নাসির, সে কি আওয়ামী লীগের কেউ ছিলেন? আচ্ছা, এটা কি সরকারের কিছু? তো তখন তো সে তদন্ত আদালতের উপর ভিত্তি করেই তো বিচার প্রক্রিয়া হয়েছে। হ্যাঁ, কেউ কেউ চাচ্ছিলেন যে ওই বিচার না, সিভিল কোর্টে বিচার না, তারা চাচ্ছিলেন ক্যামেরা ট্রায়াল, তারা চাচ্ছিলেন মিলিটারি ট্রাইব্যুনালে বিচার, যে বিচার কর্নেল তাহেরের হয়েছে, নিশ্চয়ই আপনার মনে আছে। 1976 সালে ওনার ট্রাইব্যুনাল শুরু হলো 14 জুন। 1976 সালে 14 জুন ট্রাইব্যুনাল শুরু হলো কোথায়? জেলখানার মধ্যে। সিদ্ধান্ত হলো 17 জুলাই যে তার মৃত্যুদণ্ড হবে। 4 দিনের মধ্যে 21 জুলাই তাকে হ্যাং করে দেয়া হলো। তারা এই ধরনের বিচার চেয়েছিল। এটা কি সুস্থ মস্তিষ্কের কোন মানুষের পক্ষে বিচার হতে পারে? এগুলো করা হতো তার মানে এখন আপনার কথা শুনে আমি কমপ্লিটলি সাপ্রেস করার জন্য, সাইলেন্স করার জন্য, এই যুগে কি এটা সম্ভব? ফ্যাক্ট চেকের সময় এটা সম্ভব? এই যে আপনি বললেন একটু আগে, আপনি বললেন না, আমার দেশের মাহমুদুর রহমান বলল, উনি নিজে উপস্থাপক হলেন, হাসান নাসিররা
ওখানে থাকলো, সরাসরি বললো আমি অস্ত্রাগারের দায়িত্ব ছিলাম, আমি 44 রাইফেল ব্যাটালিয়নের সবাইকে অস্ত্র তুলে দিতে সাহায্য করেছি। ফ্যাক্ট চেক করলাম, ফ্যাক্ট চেক করে কি পেলাম, ডকুমেন্টারি আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি যে রিয়াজুল করিম ছিল, লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম ছিল, সে সবাই মারা যায়নি। আমরা 133 জন দরবারে ছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে 76 জন বেঁচে গেছি। সুতরাং রিয়াজুল করিম এখনো বেঁচে আছে। সো এইরকম প্রতিটি ক্ষেত্রে মিথ্যাচারিতা করা হচ্ছে। ওই যে একটা ষড়যন্ত্র তত্ত্ব, কনস্পাইরেসি থিওরি অনেকগুলো ছিল, এখন সবগুলো একসাথে করে একটা কনস্পাইরেসি থিওরি করা হয়েছে। তাহলে আমরা একদম শেষের দিকে চলে আসছি। একজন র্যাবের দেখলাম সিইও ছিলেন, তিনি বলছেন যে তিনি ওই গেটের ওইখানে যে অনেক তৎপর ছিলেন, ভেতরে তার 100 জন তার সাথে অফিসার সেনাবাহিনীর সৈন্য ছিল, তিনি ঢুকতে পারছিলেন না ভেতর থেকে। বা সেনাবাহিনী, অনেকে বলে যে সেনাবাহিনী তখন ভেতরে ইন্টারসেপ্ট করতে, ইন্টারভেনশনে যেতে চাচ্ছিল, কিন্তু তাদের যেতে দেওয়া হয় নাই। এই জায়গাটা সম্পর্কে আপনি যেহেতু ভেতরে ছিলেন, আপনার মতামত কি? বা এটা কি সম্ভব ছিল তখন বাইরের থেকে আর্মির ইন্টারভেন করে? এই ব্যাপারে ডিসিশন সেনাবাহিনী যারা ছিলেন, তারা 46 ব্রিগেডিয়ার হাকিম স্যার ছিলেন, অনেক প্রফেশনাল অফিসার, একজন সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনী প্রধান নিজে ছিলেন, পিএসও এফডি ছিলেন, অনেক জেনারেলরা ছিলেন। এটা তারা সিদ্ধান্ত নিতে পারবেন। আমার জানা মতে আমাদের মতো অফিসার, আমরা জানি কোম্পানি কমান্ডার বা ব্যাটালিয়ন কমান্ডার একটা প্লাটুনের লোকেশনের উপরে একটা কোম্পানি কুইক অ্যাটাক করতেও 2 ঘন্টা সময় লাগে। একটা কোম্পানির উপর একটা ব্যাটালিয়নের একটা কুইক অ্যাটাক করতেও 6 ঘন্টা সময় লাগে। সুতরাং সেই সময়টা তারা পেয়েছিল কেন, এটা তাদের বিষয়। এবং একটা বিল্ড আপ এরিয়ার মতো, যেখানে উঁচু প্রাচীর দেওয়া একটা জায়গা, এবং বিডিআর এর সশস্ত্র সৈনিকদের হাতে যাদের এপিসি থেকে শুরু করে সবকিছু আছে, এগুলা জেনারেল মঈন স্যার কিছুদিন আগে আমার একটা সাক্ষাৎ করে বলেছিলেন, সেনাবাহিনী প্রধান। সুতরাং এরা তাদের ডিসিশন, এটা তারা বলতে পারবে। আমি আপনাকে বলি, আমি যে দুটা বিষয় জানি, যে যখন 46 ব্রিগেডের একটা ব্যাটালিয়নের কিছু সৈনিক অ্যাডভান্স কোম্পানি যারা আসলো, জাপান বাংলাদেশ হসপিটাল প্রবাবলি, যেখানে 300-350 মিটার দূরে ছিল ওই বিডিআর মেইন গেট থেকে, আসার সাথে সাথে তারা ভেতর থেকে মেশিন গান দিয়ে গুলি করে, ওখানে একজন মারা যায়, আরেকজন সিরিয়াসলি ইনজিউর্ড হয়। ঠিক আছে? সো এদের মধ্যে আপনি জাননি কেন কি করতে পারতেন? দেয়ার আর লট অফ ইফ এন্ড বাটস। সেনা প্রধান যেটা বলেছেন সেটা সেনা কমান্ডাররা সেটা ভালো বলতে পারবেন যারা বাইরে ছিলেন। আমি আরেকটা বিষয় আপনাকে বলি, এগুলো সব কিছু আপনি পাবেন দ্য ট্রুথ অ্যান্ড জাস্টিসে। বিকজ এই বইটা আমি চাচ্ছি, বইটা বাংলাদেশের মানুষের জন্য না, সারা পৃথিবীর মানুষের কাছে আমি বইটা কবে আসবে? যাতে করে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সম্পর্কে পৃথিবীর মানুষ ধারণা পায়। আমরা আপনার ওই বইটার জন্য আশা করি আগামী মাসের মধ্যে। আমরা তাহলে আপনার বইটার জন্য অপেক্ষা করি। এবং আমরা যেটা আমি আরেকটা জিনিস বলে আমি শেষ করি। আমি আরেকটা জিনিস বলি, 1 মিনিট সময় আছে। একটা হেলিকপ্টার গিয়েছিল উপর থেকে, সেই হেলিকপ্টারের সৈনিকটা উপর থেকে ফায়ার হয়েছিল, সৈনিকরা যে ওপেন যেভাবে গোলাগুলি শুরু করলো এটার পথে, ওই হেলিকপ্টারে 3টা না 4টা হিট হয়েছিল। কোন রকম হেলিকপ্টারটা যে ফুয়েল ট্যাঙ্কে পর্যন্ত ছিল। তারপরে আমার জানা মতে বিমান বাহিনী আর ওখানে যেতে রাজি হয়নি। সুতরাং আসলে এখন যেগুলো হচ্ছে অপপ্রচার, আমি স্পষ্ট আমরা অনেক কিছু শুনলাম যে বিডিআর নিয়ে যে চক্রান্তটা হচ্ছে অধিকাংশই ফলস, এবং এটার কোনো সত্যতা নেই, ভিত্তি নেই। এবং আমরা আরো একদিন জেনারেল শামসের সাথে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।